মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন বেশ ভালোই আছি, সুস্থ আছি। আর আজকের ব্লগটা আমি রাতে থেকে শুরু করছি, কারণ প্রত্যেক দিনের ব্লগ আমার বেশিরভাগই শুরু হয় সকাল থেকে। তো আজকে ভাবলাম যে সন্ধ্যের দিকে একটা জিনিস বানাচ্ছি, তো এখন থেকে ব্লগটাও শুরু করে দিই। সেটা হচ্ছে কি জিনিস বানাচ্ছি সেটা আমার পুরনো বন্ধুরা আশা করি বুঝে গেছে যে এই ধরনের ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমি কিছু না কিছু বানাতেই থাকি। তো এই শ্যাম্পুর কৌটোটা খালি হয়ে গেছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু বানাই। তো সন্ধ্যেবেলাটা বসে বসে এই যে এগুলো এটা ফার্স্টে আমি আঠাটা দুই দিক থেকে উঠিয়ে নিয়েছি, তো আঠাটা দেখলাম যে খুব ভালোভাবেই উঠেছে, কৌটোর গায়ে লেগে নেই। অনেক সময় কিছু কিছু শ্যাম্পুর আঠা কিন্তু লেগে থাকে, মানে আঠাটা খুব কড়া থাকে, তো এটা সেরকম ছিল না। তো এটাকে আমি একটু ওই যে এভাবে শেপ দিয়ে নিলাম, শেপ করে তারপরে কেটে নিয়েছি। আর এটাকে এখন একটু হালকা করে ড্র করব। তো এই ধরনের কাজগুলো তো আমি করি। তো অনেকদিন পরে আজকে করতে নিলাম। মানে সময় সুযোগ হয় না, বা মন মানসিকতাও সবসময় ভালো থাকে না, শরীর ভালো ছিল না। ওইজন্য এগুলো কাজে মানে ইচ্ছে থাকলেও সময় বের করে ওঠাটা খুব মুশকিল হয়ে পড়ে। কিন্তু ভালো লাগার যে সমস্ত কাজ না, সেগুলো যতই আপনি ব্যস্ত থাকুন না কেন, তার মাঝে একটু সময় বের করে করতেই হয়। না হলে জীবনে একটা বোরিংনেস চলে আসে। যে জিনিসে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, আমাদের বের করতে হয় হাজার কাজের মধ্যে থেকেও। তো এই জিনিসটা আমি এই যে সিম্পল ভাবে ড্র করে নিয়েছি। আর এই যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানানো জিনিসটা আমি গিফট দিয়ে দিচ্ছি আমার ভাস্তিকে। ভাস্তিকে দিলাম গিফট। আপনারাও বলবেন যে এরকম একটা পচা জিনিস দিয়ে আমার গিফট দিয়ে দিল, কিন্তু এটাতে কলম টলম রাখা যাবে। জিনিসটা যেরকমই হোক না কেন, ভাস্তি কিন্তু খুব খুশি হয়েছে এই গিফটটা পেয়ে। আর আমিও খুব খুশি হয়েছি। কারণ অন্যের নিজের হাতে বানানো জিনিস যদি কাউকে দিলে খুশি হয়, তো তার থেকে দ্বিগুণ খুশি মনে হয় নিজে উপভোগ করা যায়। আর এখানে আমি রাতে আবার বসে পড়েছি, আমাদের রাতের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমার একটু কাজ সেরে রাখতে হবে। সেটা হচ্ছে আজকে একটা জিনিস এসছে আমাদের বাড়িতে। এখানে দেখুন আমি একটু সময় উঠে গেছি, তো আমার সৃষ্টি আবার বসে এখানে গ্রেট করতে শুরু করে দিয়েছে। গাজরটা গ্রেট করছি। বাড়িতে যে কটা আমার গাজর ছিল সেগুলো এই যে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে গ্রেট করছি। তো বুঝতেই পারছেন এটাকে আমি হালুয়া করব। তো আজকে তো করব না, আজকে অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে করতে হবে। তো তার জন্য আমি আজকে গ্রেট করে ফ্রিজে রেখে দেবো, আর কালকে সকালবেলায় করব। এটা করার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে একটা জিনিস এসছে, মানে একটা খাবার এসছে অন্যের টিফিন বক্সে, মানে আমার হাজবেন্ডের কলিগের টিফিন বক্সে একটা খাবার এসছে। তো টিফিন বক্সটা যেহেতু আগামীকাল আবার ফেরত দিতে হবে, তো খালি টিফিন বক্স দিব। তো ভাবলাম যে বাড়িতে একটু গাজর আছে, তো গাজরের হালুয়া করে দেব। তো ওরা টিফিনও খেতে পারবে অল্প কিছু খাবার। তবে যতজন কলিগ আছে সবার পক্ষে তো গাজরের হালুয়া দিতে গেলে অনেক বড় টিফিন বক্সে দিতে হবে, আর অত গাজরও আমার ছিল না। হাজবেন্ড সকালবেলা বাজার করে আনতে পারতো, কিন্তু বাজার করে আনার পরে সেইগুলো গ্রেট করে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য যতটুকু সামান্য হলো ততটুকুই করে রাখলাম। গুড মর্নিং। কালকে রাতের পরে আজকে আবার সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এই যে এখনো সৃষ্টি ঘুমাচ্ছে, মশারি টাঙানো আছে। আর আমাদের এখানে একটু রোদের দেখা দিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। ওই যে দেখুন দূরে ওই বাড়িগুলোতে রোদ একটু ঝলমল ঝলমল করছে, মানে ওই দিকটা পূর্ব দিকে লাইটটা ওখানে পড়ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখি যে রোদ উঠছে, খুব ভালো লাগে। বিশেষ করে এই কয়েকদিন ওয়েদারের পরে এখন আর ওরকম ড্যাম ওয়েদার ভালো লাগছে না, মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন ওয়েদার আর ভালো লাগছে না। মনে হয় যে সকালে উঠে যদি দেখতাম যে একটু রোদ উঠছে তাহলে ভালো লাগতো। তো যাই হোক, এখন আমার আজকে আর দেরি করা যাবে না। হাজব্যান্ড গেছে বাজারে। তো বাজার থেকে তো মাছ টাছ আনবেই, তো সেগুলোও রান্না করতে হবে। আর কালকে যে ওই যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, তো সেটাও আমি বানাতে শুরু করে দিই এর মধ্যে। তাছাড়া সব একসঙ্গে হলে আবার সময়ের মধ্যে পেরে উঠবো না। তাহলে চলুন একদম রান্নাঘরে যাই। প্রতিদিন সকালে কাজ শুরুর আগে আমি গ্যাস ট্যাস মুছে নিই। এগুলো যদিও আমার মোছাই আছে, কালকে রাতে যখন আমি শুতে যাই, মানে কাজ সেরে, তখন আমি প্রতিদিন পরিষ্কার করে রেখেই যাই। কিন্তু সকালবেলা আবার একটু হালকা করে মুছে নিলে বেশ ভালো লাগে। তবে এখন আরশোলা টারশোলার উপদ্রব নেই, কিন্তু মাঝে মাঝে খুব আরশোলার উপদ্রব দেখা যেত আগে। এটা মনে হয় গরমকালে বেশি হয় আরশোলার উপদ্রব। তো এখন ওই জিনিসটা নেই। তো এখন এই যে গ্যাসটা মুছে নিই, তারপরে আবার কাজকর্ম শুরু করে দেবো।
আর এদিকে বাজার চলে এসছে, তো বাজার থেকে আজকে শোল মাছ এনেছে। মাছগুলো আমি আনার সঙ্গে সঙ্গে এই যে ধুয়ে রেখে দিলাম, আর মাথাটাও আলাদা করে রেখে দিয়েছি। তো মাথা দিয়ে শাক ঘন্ট করব আর মাছের ঝোল করব একটা। কিন্তু তার আগে আমি চা বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। হাজবেন্ড বাজার থেকে আসবে বলে চা ঢেকে রেখে দিয়েছিলাম, তো তার আবার মাছটা ধুয়ে নিয়েছি, ওই জন্য চা এদিকে ঠান্ডা হয়ে গেছে। আবার গরম করে ভাবলাম যে চা বিস্কিটটা খেয়েই নিই, লেট হয়ে গেল, আবার তেতো হয়ে যাবে বেশিক্ষণ এরকম থাকলে। রান্নাঘরে একদিকে তো মাছের ঝোলের জন্য ফুলকপি আলু ভাজছি, আর একদিকে গাজরের হালুয়া করার জন্য এই যে ঘি দিয়ে দিলাম। তো হাজবেন্ডকে দেখালাম যে কতটা ঘি দেব। এমনিতে তো আমি বাড়িতে করি, আমার পরিমাণ মতন করি, কিন্তু যেহেতু ওর মানে ওর কলিগদের কাছে যাবে, ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলে ভালো হয়, একটু বেশি পরিমাণ ঘি টি দিলে একটু টেস্টি হবে। ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম। এইটুকু চালাকি না হাজবেন্ডদের সঙ্গে করতে হয়, একটু হাজবেন্ডের মন রক্ষার জন্য। যতই আমরা জানি না কেন রান্নাবান্না যতই করি না কেন, একটু হাজবেন্ডকে বা বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি থাকে না, বিশেষ করে শাশুড়ি মা, এটুকু চালাকি করবেন, একটু দেখে কাজ করবেন যে কতটুকু করব, কতটুকু দেব। যতই আপনি জানেন না কেন, ধরুন বাড়িতে উম, আহ, রান্না হবে, তো চাল কতটা নেব আপনি হয়তো নিজেই জানেন, আপনি নিজে সংসার করতে করতে অনেক বছর হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে যে কতটুকু চাল দিতে হয়। কিন্তু তবুও একটু শাশুড়ি মায়েদেরকে জিজ্ঞাসা করে নেবেন, দেখবেন তারাও খুশি হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে শাশুড়ি মা থাকে না, তো ওই জন্য শাশুড়ি মায়ের কাজটা হাজবেন্ডকে দিয়ে করাই। চালের হিসেবটা নিই না, কিন্তু এই সমস্ত রান্নার ক্ষেত্রে একটু কতখানি ঘি দেবো বা কটা এলাচ দেবো, মশলা কি পরিমাণ দেবো, এই জিনিসগুলো একটু হাজবেন্ডের কাছ থেকে শুনে নিই। তো এখানে আবার কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এই যে গাজরটাও প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। আর এই যে শাক কেটে রেখেছি, এটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো সকালবেলাটা ভাবলাম যে গাজরের হালুয়াটা আগে ভাগে করে নেব, কিন্তু সেটা আর হলো না, ওই একসঙ্গেই চাপ পড়ে গেল। একবারে টিফিন বক্সে বেড়ে দিচ্ছি, এই টিফিন বক্সেই কালকে খাবার এসেছিল। তো খালি টিফিন বক্স তো দিতে হয় না, এটা তো আমাদের একটা ধর্ম আছে বাঙালিদের, যে যখন কোনো বাড়ি থেকে কোনো পাত্রে খাবার আসে সেই পাত্রটা আবার আমরা ভরে দিই। আবার এদিকে আমার শাক ঘন্টটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মটর শাক দিয়ে ঘন্ট করেছি, এটা খেতে আমার খুব ভালো লাগে। তো এই ফেভারিট একটা আইটেম নিজের জন্য রেখেছি। আর হাজবেন্ড তো ভালোবাসে ফুলকপি, তো ফুলকপির ঝোল করেছি। এদিকে সৃষ্টিকে আবার রেডি করে দেওয়ার ব্যাপার আছে, স্কুলের টাইম হয়ে গেছে। তো এই সময়টুকু আমার যে কত ব্যস্ততার মধ্যে কাটে সেটা শুধু আমিই জানি, এবং আমার মতন যারা একা একা সব কিছু সামলান তারাই জানেন। বিশেষ করে এই যে বাচ্চা যতদিন না নিজে থেকে খেতে পারে, নিজে থেকে ইউনিফর্ম পরতে পারে, ততদিন আরও মানে বেশি চাপ হয়। ওকে আজকে খেতে বলেছিলাম, আমি ভাত মেখে দিয়েছিলাম, তো বললাম যে তুমি নিজে নিজে খাও। কে কার কথা শোনে, ও ওর মতন দু একবার খেয়েছে, তারপরে বলছে আর খাবে না। আর ওদিকে আমি বারবার তাকাচ্ছি, তার কারণ হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ওর আবার কিছু লাগবে টাগবে নাকি, ওই জন্য মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। তো সব দিকেই খেয়াল রাখতে হয়। এই সমস্ত ছোটোখাটো কাজগুলো না মানে আমাদের বলা কওয়ার বাইরে। এগুলো ছোটোখাটো খেয়াল রাখাগুলো, সময়ের মধ্যে সমস্ত কিছু ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো হয়তো আমরা হাউসওয়াইফরা খুব ভালো করেই জানি। বাড়ির সামনে এসছি, আর বাড়ির সামনে কি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কয়েকদিন ধরে রাস্তার কাজ হচ্ছে। এমনিতে তো রাস্তা ভালোই ছিল, এই যে ঢালাই রাস্তা, আবার এই যে খুঁড়ে টুড়ে কি অবস্থা হচ্ছে, এই যে বরাবর দেখতে পাচ্ছেন এরকমভাবে খুঁড়েছে। তার কারণ হচ্ছে এখান দিয়ে পানীয় জল দেবে। এটা কেন্দ্রীয় সরকারের একটা যোজনা, সম্ভবত আমি একদম সঠিকভাবে বলতে পারছি না, তবে যেটা আমি শুনেছি সেটা ওই কেন্দ্রীয় সরকারের একটা যোজনা, যে হর ঘর পানি, মানে সব বাড়ি বাড়ি খাবার জল সাপ্লাই দেবে। তো ওই জন্যই এই সমস্ত কাজগুলো হচ্ছে। তো একদিক থেকে ভালোই, যদিও এই পাড়া সবারই সাবমার্শাল আছে, কিন্তু ওই মাটির তলার জল অত বেশি ইউজ করা এবং অপচয় করা যেটা আমরা করে থাকি সেটা তো ঠিক না। তো এরকমভাবে সরকার থেকে জল যদি সাপ্লাই হয় তো এটা বেশ ভালো। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম ঘরে আবার। আর ঘরে আমার রান্নাঘর এখন অগোছালো হয়ে আছে পুরো দমে। তো এগুলোকে এখন গুছিয়ে নিই। আর চলুন দেখুন আপনারাও যে কি অবস্থা হয়ে আছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যতই কাজ করি না কেন, তার বাইরে যে কত কাজ থাকে সেটা কেউ বোঝে না। এই যে সবাই স্কুলে গেল খেয়ে-দেয়ে, হাসব্যান্ড চলে গেল কাজে। তো ওইটুকু সময়ের মধ্যে তো তাড়াহুড়ো, ব্যস্ততা ওটা এক রকমের ব্যস্ততা। কিন্তু এই যে যাওয়ার পরে এই যে সবজি-টবজিগুলো এরকমভাবেই এলোমেলো হয়েছিল, তখন তো আর গোছানোর টাইম পাইনি। এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর এগুলো গোছাতে-গাছাতেও না কম সময় লাগে না। আমরা ঘড়ি দেখে যদি এই গোছানোর কাজগুলো করি, দেখবেন যে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় এই কিচেন ক্লিনিং আর এই যে সবজি গোছানো এই সমস্ত জিনিসেই চলে যায়। তো এই জিনিসগুলোকেও একটু প্ল্যান করে কাজ করতে হয়। আমি এই যে ওরা চলে গেল তারপর আর বসে থাকি না। একদম রান্নাঘর পরিষ্কার করেই তারপরে নিজের ব্যক্তিগত কাজগুলো করি। তাছাড়া কখনো, কখনো এরকমটা হয়েছে যে যদি অলসতা করে ভাবি যে ঠিক আছে থাক আমি পরে করব। একটু সময় বসি, একটু সময় মোবাইলটা দেখি। তারপরে আমার ভিডিও আপলোডের টাইমটাও এই একই টাইমে মানে এই টাইমটাতেই আমি ভিডিও আপলোড করে থাকি ১১টার দিকে। তো এই সময়টা মানে মাঝে, মাঝে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় যে আপলোড করতেও আমার লেট হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। চারিদিকে খেয়াল রাখতে হয়। তবে এই কাজগুলো যদি একদম করে নিয়ে তারপরে বসা যায় তাহলে খুব সুবিধা হয়। তখন আর পিছুটান থাকে না যে আবার কাজ করতে হবে। এখানে আবার এই যে ভাতের হাঁড়ি আমার ধরার যে কাপড়টা থাকে, তারপরে চামচ, গ্যাস লাইটার এগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছি। এক্সট্রা যে সমস্ত বাসনগুলো কিচেন শেলফে রয়েছে সেগুলো জায়গা মতন রেখে কিচেন শেলফটা এখন একদম ক্লিন করব। আর যতটা সম্ভব ফাঁকা করে রাখবো। কারণ কিচেন শেলফ যদি বাসনপত্র দিয়ে ভরে থাকে না তাহলে খুবই বাজে লাগে দেখতে। মনে হয় যে একদম আপনার রান্নাঘর অগোছালো হয়ে আছে যতই পরিষ্কার থাকুক না কেন। আর যেহেতু আমার রান্নাঘরটা ওপেন কিচেন, ডাইনিং রুম থেকে লিভিং রুম থেকে দেখাই যায়, তাহলে সেক্ষেত্রে যদি বাসনপত্র এই সমস্ত স্ল্যাবের উপরে থাকে তো খুবই বাজে লাগে। তার চেয়ে এগুলো যতটা সম্ভব খালি রাখা যায় আমি সেই চেষ্টাই করি যে আমার কিচেন কাউন্টার টপটা যাতে খালি রাখতে পারি। আর যেহেতু মাছ রান্না হয় তো মাছের যে তেল চিপচিপে একটা গন্ধ সেটাও যত তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। রান্নাঘরের জানলার ওই দিকটাতে ওই যে তাকটা থাকে সেটা আমার খুব বেশি পরিষ্কার করা হয় না, কারণ ওটা হাতে পেতে একটু অসুবিধা হয়, যেহেতু গ্যাস ওভেন যেখানে রাখি সেই স্ল্যাবটা থাকে তারপরে ওটা পেরিয়ে গিয়ে জানলার ওই পারে থাকে স্ল্যাবটা, ওই জন্য সবসময় হাতে পাওয়া যায় না। ওই জন্য আজকে ওটা পরিষ্কার করলাম আর সেই সঙ্গে এই গ্লাসটাও কলিন দিয়ে পরিষ্কার করছি, কারণ রান্নার পরে মাছের তেল ছিটে যায় তো ওই জন্য কেমন আঠা আঠা হয়ে থাকে। এমনিতে আমি যে বাড়িতে লিকুইডটা বানিয়েছি ওটা দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে নিই, ওই জন্য খুব বেশি নোংরা হয় না। কিন্তু আজকে আবার একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম, ওই জন্য একটু বেশি চকচকা হয়ে গেল। এই যে দেখুন কিছু কিছু জায়গা একদম আঠা আঠা হয়ে গেছে তেলগুলো জমে। তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করে রাখলে না হয় না, তখন একবারে ঘরবাড়ি খুবই নোংরা হয়ে যায় আর তখন তুলতে আরো বেশি কষ্ট হয়। তো এখন বেশ পরিষ্কার হয়েছে আর লাস্টে আমি এই যে রান্নাঘরের পাপোশটা আজকে ধুয়ে দেবো, এটা এখন বাথরুমে নিয়ে যাব। আর আজকের ব্লগটা আপনারা এতক্ষণ যারা দেখলেন কষ্ট করে ধৈর্য ধরে, তাদের যদি ভালো লাগে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে যে সমস্ত পুরনো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, পাশে আছেন এবং আমাকে কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।